আমরা ভয়াবহ একটি দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। কি হচ্ছে আমাদের দেশে? এই 5 আগস্টের পরে কি হচ্ছে দেশে? এক এক দিন এক এক প্রতিশ্রুতির ফুলঝুরি আমাদের শোনানো হচ্ছে, আমরা শুনছি। এক এক সময় এক এক কথা বলা হচ্ছে, আমরা শুনছি। আমরা কাকে বিশ্বাস করব? ক্ষমতায় কে আছে? কারা ক্ষমতায় আছে? কিভাবে আছে সে প্রশ্ন আমি রাখলাম। কারা ক্ষমতায় আছে? কারা দেশ চালাচ্ছে? কতদিন চালাবে? কিভাবে দেশ চালাবে? এই প্রশ্নগুলো বারবার সামনে আসে আমাদের। আমি আমার ফেসবুক দর্শকদের অনুরোধ করব যে তারা যেন মুক্ত গল্পেও, ইউটিউব চ্যানেল মুক্ত গল্পেও মাঝে মধ্যে আমার লাইভগুলো দেখতে যান। প্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আমাদের দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, এটা যেমন আমার ফেসবুক লাইভে চলতেছে, তেমনি ইউটিউব চ্যানেল মুক্ত গল্পে এটা লাইভ প্রচারিত হচ্ছে। আমি আশা করব যারা আপনারা কেউ ইচ্ছা করলে মুক্ত গল্প ইউটিউব চ্যানেল থেকেও এই লাইভটা সরাসরি দেখতে পারবেন। এবং আমি মুক্ত গল্পের দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এটা মুক্ত গল্প ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তাদের তো ধন্যবাদ দিয়েই থাকে, এটা নতুন করে বলার কিছুই নেই। মানে ইচ্ছা ছিল একটা প্রসঙ্গ নিয়ে কথা বলব, কিন্তু আমাদের সমস্যাগুলো এত প্রকট, প্রত্যেকটা সমস্যায়, যে আপনি একটা সমস্যা নিয়ে কথা বলা হবে না। আপনি দেখেন কি ঘটছে এখন। এরা বলল ছাত্রদের উপর হামলা কেন? এখন ছাত্রদের উপর টিয়ার গ্যাস চলছে। এই সাউন্ড গ্রেনেডই কিন্তু আওয়ামী লীগ মেরেছিল, তখন সেটা ছিল গ্রেনেড হামলা। এখন সাউন্ড গ্রেনেড চলছে, সাউন্ড গ্রেনেড হামলা চলছে, তার উপর টিয়ার সেল চলছে, টিয়ার গ্যাস। আমি যারা এই যে জিন্নাস জেনারেশনের তথাকথিত দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছেন তাদের বলতেছি, কেমন লাগে এখন টিয়ার সেল? ইউনূসের এনজিওগ্রাম সরকারের এই ভুয়া একটা সরকার, পেন্টাগনের দালাল সরকারের টিয়ার গ্যাস আপনাদের কেমন লাগতেছে? আশা করি ভালো লাগতেছে। 35 বছর চাকরি বয়সসীমা নির্ধারণ করার জন্য এটা আন্দোলন হচ্ছে, কঠিন আন্দোলন হচ্ছে তাদের ভাষায়। এই আন্দোলনে হামলা হচ্ছে, টিয়ার গ্যাস চলতেছে। এখন এই আন্দোলনের দাবি কি তারা মেনে নেবে? এখনো ছাত্রদের দাবি মানতে তারা দেরি করতেছে কেন? তারা মেনে নিক, এত নাটক করার দরকার আছে? তারা মেনে নিক। যমুনা টেলিভিশনের কি মৃত্যু হলো? ধন্যবাদ ইউটিউবে বাংলাদেশের সব টিভি এখন বিটিভি হয়ে গেছে, সুতরাং এগুলো মৃতই টিভিগুলো। আমরা দেখতে পারলাম যে আজকে থেকে একটা প্রজ্ঞাপন জারি হয়ে গেছে, সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়ে গেছে। বলেছে তারা টিএনও এবং ডিসির কে সমন্বয় করে কাজ করবে। আমরা জানি সমন্বয় একটা ভুয়া ব্যাপার। তারা না টিএনওর সাথে বা ইউনোর সাথে সমন্বয় করবে, না ডিসির সাথে, তারা নিজেরাই করবে। এটা মানে ওই না রাখলে না হয়, তাই এই কথাটা বলেছে, যাতে মানুষ সরাসরি না বলে যে এটা সামরিক শাসন চলছে। যা বলছিলাম, আসলে আমাদের দেশটা কারা চালাচ্ছে? আমাদের দেশকে সেনাবাহিনী চালাচ্ছে? এই অর্থনীতিবিদ, শান্তিতে পুরস্কার পাওয়া অর্থনীতিবিদ ইউনূস সাহেব চালাচ্ছেন? তার উপদেষ্টা পরিষদ চালাচ্ছেন? নাকি মৌলবীরা চালাচ্ছেন?
সব মৌলবি মিলে চালাচ্ছেন নাকি জামাত চালাচ্ছেন, আমরা কিছুই বুঝে উঠতে পারতেছি না। আমাদের ভাই রাজনৈতিক জ্ঞান কম, আমাকে একটু কেউ বুঝিয়ে বলবেন কি দেশটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে সেটা আমি যে গেলাম না। আমাকে বলেন দেশটা কে চালাচ্ছে। দেশটা কি ইউনুসের হাতে? দেশটা কি এনজিওগ্রাম সরকারের প্রধান ইউনুস এবং তার অনেকে আবার রাগ করে না তাকে ইউনুস বলি, এর চেয়ে আর ভালো বলার সুযোগ নাই। যে দেশটা সর্বনাশ করতেছে তার এর চেয়ে আর ভালো কী নামে ডাকবো? একটা পাবলিক প্লেস, আপনারা তো দেখেছেন যে পিনাকি ভট্ট কী কী ধরনের বিশ্রী ভাষা ব্যবহার করে, ওগুলো তো এখনো করেই নাই, একবার শুধু লিখছিলাম। যাই হোক, এর চেয়ে আর ভালো আমি শব্দ তার জন্য দিতে পারবো না বলে দুঃখিত। তাই ইউনুস ও তার এনজিওগ্রাম সরকারের অপদেষ্টারা চালাচ্ছে নাকি সমন্বয়কেরা চালাচ্ছে? পুলিশ তো নাই, পুলিশ তো এতিম হয়ে গেছে এখন। বাংলাদেশ পুলিশ বর্তমান সময়ে ৭১ সালেও এত বিপদে ছিল না। বাংলাদেশের পুলিশ এত পরাধীন ছিল না। এমন সর্বনাশ করে দিয়েছে এই পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর, তারা ৭১ সালে এত পরাধীন ছিল না যেটা বর্তমান বাংলাদেশের এই এনজিওগ্রাম সরকারের অধীনে বাংলাদেশের পুলিশ প্রশাসন একটি পরাধীন সংগঠন। এরা পরাধীন। আপনি তাদের সাথে কথা বলেন, কয়জনের সাথে কথা বলছেন, তাদের চেহারা দেখেছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, তারা মনে হয় এতিম হয়ে গেছে। এটা কি খুব ভালো করেছেন? এর ফলাফল খুব ভালো হবে? একটু না। আজকে দেখছেন তো যৌথ বাহিনীর উপরে মৌলভী সাহেবেরা টুপিওয়ালারা কীভাবে আক্রমণ করছে, পটিয়াতে নাকি কোথায় যেন আক্রমণ করছে, দেখলেন তো? গাড়ি নিয়ে পর তার পরিবারের উপরে হামলা হয়েছে যৌথ বাহিনীর। এই যে মৌলভীদের আজকারা দিয়েছেন, আজকারা দিয়ে মাথায় বানর মাথায় তুলে কি হয় আপনারা ভালো করে আমার চেয়ে ভালো জানেন। তো এখনো কারা চালাচ্ছে দেশ? মৌলভীরা। মৌলভীরা আবার দুই ভাগে বিভক্ত। হেফাজতে মৌলভীরা চালায় দেশ, না জামাতি মৌলভীরা, নাকি যৌথভাবে চালাচ্ছে? মাজারপন্থীরা তো চালাচ্ছে না, কারণ তাদেরকে দৌড়ের উপরে রাখছেন। এই মাজার ভাঙতেছে, কাল পরশু ভাঙতেছে আরেক মাজার, কাল আরেক মাজারপন্থী মৌলভীর উপর হামলা শুনলাম, তাহারির উপরে হামলা হয়েছে। যাই হোক, এইভাবে হামলা চলছে। তাহলে দেশটা কি? আগে শুনতাম মগের মুল্লুক, এখন মবের মুল্লুক হয়ে গেছে। অনেকেই বলতে পারে বানান ভুল হয়েছে, না, মবের মুল্লুক হয়েছে, বাংলা আর ইংরেজি মিল করা হয়েছে। তো এই যে শুরু হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের গার্মেন্টসের কাজগুলো চলে যাচ্ছে নাকি শুনলাম পাকিস্তানে, ভারতে কিছুটা এবং ভিয়েতনাম চলে যাচ্ছে কাজ, গার্মেন্টসের যে অর্ডার এগুলো চলে যাচ্ছে। কি হবে আমাদের দেশে? কি হবে? কি ঘটবে আমাদের দেশে? দায়ভার কার? আরেকদিকে সংখ্যালঘু শূন্য করার জন্য তাদের হুমকি দামকি দিচ্ছে নিয়মিত। 7 দিনের মধ্যে তাদের দেশ ছাড়ার হুমকি দিয়েছে এক মৌলবী, দেখলাম এক বিকলাঙ্গ এক মৌলবী। মানে ল্যাংরানুলা মৌলবীরাও বাংলাদেশের 1 কোটি হিন্দুকে থ্রেট করে যে 7 দিনের মধ্যে তুমি দেশ ছাড়ো। এগুলো কি? তার নামে না মামলা হচ্ছে, না অ্যারেস্ট তো দূরের কথা থাকে, তার নামে কোনো মামলা হয় না। এখন মানবাধিকার সংস্থাগুলো কোথায়? তারা কি সব মারা গেছে, না মুখে কুলো পেটে বসে আছেন? আমরা জানি না, জানতে চাইও না, কারণ আমরা জানি এর ফলাফল কি এবং এগুলো কারা করেছে। অনেকেই কমেন্টস করতেছেন, কিন্তু কমেন্টসগুলো নিয়ে একটা আলাদা পর্ব আমরা করব। আমি তাই কমেন্টসের উত্তর আজকে দিব না, অ্যাটেনশন ডাইভার্ট হয়ে যায়। আপনি দেখেন এই বাংলাদেশে, আমাদের দেশে এইখানে মৌলবীরা সরাসরি থ্রেট করতেছে সংখ্যালঘুদের। জাতীয় পার্টির নেতাদের কোনো বিবৃতি নাই, আওয়ামী লীগ তো দেশে নাই, তাই না? এখন তো সব বিএনপি করে, আর যারা আছে তারা পলাতক। বাংলাদেশে এখন সব তো বিএনপি করে, আর যেগুলো আওয়ামী লীগ করে এগুলো তো পলাতক, বা দেশে নাই, বা দেশের ভিতরে পালিয়ে আছে। বিএনপি কোনো বিবৃতি দিয়েছে, প্রতিবাদ করেছে, করে নাই। জামাত তো করবেই না, হেফাজত তো করবে না, এরা তো এটাই চায়। এরা তো চাই দেশ থেকে সংখ্যালঘু সরিয়ে থেকে। এত তো কাজই সরিয়ে আইন কায়েম করা, কারো কাজ খেলাফত কায়েম করা, কারো কাজ আল্লাহর শাসন কায়েম। আল্লাহর শাসন কায়েম করলে তো সেখানে আপনি রাখতে পারবেন না, সংখ্যালঘু রাখবেন না, এটা ঘোষণাই দিয়ে দিচ্ছে। 7 দিনের মধ্যে চলে যেতে বলছে। কই, আমরা তো কোনো প্রতিবাদ করতে দেখলাম না কাউকে, একটা বিবৃতি পর্যন্ত নাই। তাই এই যে মৌলবী ঘোষণা দিল 7 দিনের মধ্যে চলে যেতে হবে, যে সমস্ত বিপ্লবীরা 24 সালে 5 আগস্টে দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করলেন, যে সমস্ত সংখ্যালঘুরা, তারাও কি চলে যাবে? তাহলে তো পিনাকি ভট্ট আসতে পারবে না আপনাদের প্রিয়। যে মৌলবী চিৎকার করলো
হিন্দুদের 7 দিনের মধ্যে তাড়িয়ে দেবে। পিনাকি কি মুসলমান হয়ে গেছে নাকি? তাহলে পিনাকি কীভাবে আসবে? পিনাকি ভট্ট, প্যানিক ভট্ট তো আসতে পারবে না। বাংলাদেশের আমাদের গয়াদা, আমাদের গয়েশ্বরচন্দ্রের পরিবারের লোকজন যারা রাজনীতি করে, হিন্দুরা যারা বাংলাদেশে রাজনীতি করে, বিএনপির, আবার শুনলাম 8 জন সেদিন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে 8 জন হিন্দু যোগ দিয়েছে। তো এদেরও কি তাড়ানো হবে? জাতি জানতে চায়। এই হচ্ছে দেশের অবস্থা। মানে টোটালি একটা মাতছনায়, এইখানে টোটালি একটা মবের মুল্লুক চলতেছে। কে যে দেশ চালাতেছে কেউ জানে না, নামে ইউনূস। আপনি দেখেন, যাকে ইচ্ছা তাকে মারতেছে, যাকে ইচ্ছা তাকে চাকরি থেকে উচ্ছেদ করে দিতেছে, যা মন চায় তাই করতেছে, যার যা মন চায়। দেশটা সমন্বয়ক চালায় না, উপদেষ্টারা চালায় না, ইউনূস চালায় না, আমেরিকা চালায় না, জামাতে ইসলাম চালায় না, হেফাজতে ইসলাম। আসলে তো হেফাজতে ইসলাম জামাতে ইসলাম হবে না, ওইটা হবে মওদুদি জামাত, আর এটা হবে হেফাজতে পাকিস্তান। আর কোনো এজেন্ডা নাই তাদের। সব জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কোন জিনিসটার দামটা কমেছে আপনি বলেন? আপনি কোন দিকে যাবেন? শ্রমিক মারা গেছে, এখন শ্রমিকের মৃত্যুর দায় কে নেবে? শ্রমিকগুলোর মৃত্যুর দায় কে নেবে? নিশ্চয়ই ইউনূসের মাথায় পড়তে হবে। 5 তারিখের আগে তারা বলছে তারা মাস্টার মাইন্ড, তাহলে 5 তারিখের পরেরগুলো তো দায়িত্ব নিতেই হবে। ইউনূস এবং তার অপদেষ্টারা, সেই সাথে তার 158 জন সমন্বয়ক, 1 জন নাকি 2 জন মারা গেছে, তাদের কথা বাদ। তাদের দায়ভার নিতে হবে আগের এবং পরের। তারা নিজেরাই বলছে এগুলো তাদের পরিকল্পনার অংশ। তারা মাস্টার মাইন্ড তারা বহুদিন যাবৎ পরিকল্পনা করে এগুলো করেছে। যদি পরিকল্পনা করে থাকে, দায়ভার তাদের। এই গাড়িতে আগুন লাগানো, পুলিশের উপর গুলি চালানো, ছাত্রদের উপর গুলি চালানো, এগুলো দায়ভার তাদের। আওয়ামী লীগ এগুলো ওয়াকওভার পেয়ে যাবে। আমি বলছি না তাদের ওয়াকওভার দেন, আপনাদের কথাতেই পেয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বলবে এগুলো তারা করে নাই, আপনি কি করবেন এখন? আপনারাই তো বলেছেন এগুলো আপনার মাস্টার মাইন্ড। আর 5 তারিখের 12টার পরে যা করছে তো সব আপনারা দায়ী, কোনো সন্দেহ নেই। কারণ আওয়ামী লীগ তো 4টার সময় তো শেখ হাসিনা নাই দেশে, 4:30টার পর তো শেখ হাসিনা নাই। তাহলে 5 তারিখ 4:30টার পরে যা ঘটছে, শেখ হাসিনা তো সেনাবাহিনীর সামনেই, সেনাবাহিনীর সাথে সে কারকে কি অর্ডার দিবে? তাহলে আপনারা 12টা থেকেই দেয়। 5 তারিখে 12টা থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত যত অঘটন ঘটতেছে, যত হত্যা, যত খুন, যত ধর্ষণ, যত আকাম কুকাম, দুর্নীতি, সব তো আপনারা দায়ী। সবগুলো দায়ভার কে নেবে? আচ্ছা, দায়ভার কে নিবে না নেবে এটা পরে আমরা জানি। পরে গেলে কেউ দায়ভার নেবে না। জামাত বলবো আমি তো ক্ষমতায় ছিলাম না, হেফাজত করবো আমরা তো ক্ষমতায় ছিলাম না, ইউনূস করবো আমি তো ক্ষমতায় ছিলাম না, উপদেষ্টারা বলবে আমরা তো ক্ষমতায় ছিলাম না, আর সমন্বয়করা বলবো আমরা তো জানিই না, আমরা তো কিছুই জানিনি না। এগুলো বলবো আমরা জানি, এগুলো আমাদের মুখস্থ। আপনি দেখেন, নির্বাচনে কোনো কথা নাই, তারেক রহমানকে পর্যন্ত আসতে দেয় না। তারেক রহমান তারা আওয়ামী লীগ করে না, ছাত্রলীগ করে না, যুবলীগ করে না, তাই না? তারেক রহমানকে কেন দেশে আসতে দেওয়া হয় না? কারণ কি? ছাত্র দলের সভাপতি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে আপনারা যদি আবার ষড়যন্ত্র করেন, মানে শিবিরকে উদ্দেশ্য করে বলছে যে আপনারা যদি এই শিবিরকে উদ্দেশ্য আবার যদি ষড়যন্ত্র করেন, তবে আপনাদের 71-এর মতো পরাজিত হইতে হবে। জি, এটা সত্য, এটা আমরা বিশ্বাস করি। ছাত্র দলের সভাপতির সাথে আমরা একমত, আমরা এই কথা বিশ্বাস করি। আমরা এই কথা বিশ্বাস করি যে এরা যতই ঘাপটি মেরে, এরা কখনো ছাত্র দলের কাঁধে আসছে শিবির, জামাত কখনো আওয়ামী লীগের কাঁধে, কখনো বিএনপির কাঁধে, ছাত্র শিবির কখনো ছাত্র দলের কাঁধে, কখনো যুব দলের কাঁধে, কখনো যুবলীগের কাঁধে, কখনো যুব দলের কাঁধে চলে আসছে শিবির, আমরা জানি। কারণ এরা যদি নিজের পরিচয় দেয়, একটা লোকও থাকবে না। আপনি লেখেন জামাতে ইসলামের মিটিং চলতেছে, দেখেন কয়টা লোক হয়? আপনি 500 লোক খুঁজে পাবেন না পাবলিক। ওই যারা আপনাদের মগজ ধুলাই করে কয়জনই পাবেন। আপনি একটা লোক আপনি সংযুক্ত করতে পারবেন না, সাহসী পাবেন না। জামাতের জনসভা বা জামাতের মিটিং নাম দিয়ে আপনি করবেন, কয়জন লোক হবে? আপনি দেন না দেখে জামাতের ধর্মসভা লেখেন, যারা বাংলা শিবিরের খুব ক্ষমতাবান মনে করেন, লিখবেন শিবিরের ধর্মসভা, জামাতের ধর্মসভা, দেখেন কয়জন লোক হয়। আমরা জানি হবে না, কারণ বাটপারকে কেউ পছন্দ করে না। এই আন্দোলনটাই হয়েছে একটা বাটপারির মধ্যে। বাটপারি করে যে আন্দোলন হয়, সেই আন্দোলন কোনোদিনই সফল হবে না, হতে পারেই না। অরিজিনাল আন্দোলন হলেই সফল হয় না, সব আন্দোলন পৃথিবীতে সফল হয় না। আর এটা তো একটা বাটপারি আন্দোলন। এই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। ছাত্রদলের সভাপতির কথাই ঠিক। শিবির যদি ষড়যন্ত্র করে, তারা 71-এর মতো আবার পরাজিত হবে, হতেই হবে, অবশ্যই হবে।
এই আন্দোলনে যত মুক্তিযুদ্ধ বিরোধী মানুষ যুক্ত হয়েছে, এই স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থীরা যে আন্দোলন 5 তারিখে করেছে, তারা পরাজিত হতে হবে। বাংলাদেশের মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত, দিন শেষে যতই তারা যাই করুক, পরের দিন সকালে কিন্তু গিয়ে তারা মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে। আপনারা এটা নিশ্চিত থাকেন, আমরাও তাই চাই। বাংলাদেশের রিজার্ভ এখন কত আছে আমরা কেউ জানি না, অন্ধকারে। একবার বলে 25, একবার বলে 20-এর নিচে, একবার বলে রেমিটেন্স আসে নাই, আবার বলে রেমিটেন্স আসছে। মিডিয়ার কোনো স্বাধীনতা নাই। আমাদের প্রিয় মামুন স্যার, সামিনা ম্যাডাম, এরা বিপ্লবী ছাত্রদের বিপ্লবী শিক্ষক। আজকে তাদের 16 বছর কোথায় ছিলেন? কিছু বলে 15 ম্যাডাম 15 বছর কিন্তু আপনাদের আইডি লকড ছিল না। এই স্বাধীনতা আপনার তথাকথিত আপনারা স্বাধীন হয়েছেন, এই স্বাধীনতার মধ্যে আপনাদের আইডি লক হয়ে গেল এখনই। আপনাদের জিন্না জেনারেশনই তখন ক্ষমতা, আপনাদের জিন্না জেনারেশনই তখন আইন শৃঙ্খলা দেখে দেশের। আপনি এখনই আইডি লক করে ফেলেছেন, কয়েকদিন পরে নিজেকে লকড করতে হবে। আপনার চুলের ঝুঁটি কেটে দিবে এই ছাত্ররা। এই যেরকম চুলের ঝুঁটি রাখছেন না মামুন স্যার, আর এরকম মোচ, এগুলো কেটে দিবে আপনাকে। বাঁদর কাঁধে তুলতেন, বাঁদর কাঁধে তুলছেন, বান্দর মধুপুরে কটা বান্দরদের কাঁধে তুলছেন আপনি। এর ফল তো আপনাকে ভোগ করতে হবে সামিনা ম্যাডাম। আপনাকে কেবল আইডি লক করছেন না, কয়েকদিন পরে পুরো বডি লক করতে হবে। শিক্ষকদের ইউনিভার্সিটিতে যেতে দেওয়া হয় না তাদের মতবাদের কারণে, অথচ তারা আন্দোলন সমর্থন করছে, তাদেরও যেতে দেয় না। আন্দোলনে যারা সমর্থন করে নাই তাদের তো ক্লাসে নিতে দিবে না, ঢুকতে দিবে না, চাকরি খাইয়ে দিবে, আলাদা। যাদের সমর্থনও করছে কিন্তু তাদের সাথে কিছু মতের বেমিল আছে, এদেরকেও ক্লাসে যেতে দিবে না ছাত্ররা। আর বাংলাদেশ সবচেয়ে দুঃখজনক, ঢাকা কলেজের ছাত্রদের দেখলে বিশ্বাসই করতে ইচ্ছা হয় না যে এরা কি কলেজের ছাত্র। এদের ভাষা, এদের স্লোগান, এদের পতাকা উত্তোলন দেখলে মনেই হয় না যারা কলেজের ছাত্র। দেখলে মনে হয় এরা সব মাদ্রাসা ছাত্র, শুধু টুপিটা মাথায় দিয়ে আসে না, আর দাড়ি রাখে নাই, জুব্বা করে নাই। এরা প্যান্ট শার্ট পরা মাদ্রাসার ছাত্র। প্রত্যেকটা ঢাকা শহরের প্রত্যেকটা কলেজ এখন কওমি মাদ্রাসা হয়ে গেছে, আর বিশ্ববিদ্যালয়গুলো তো হায়ার মাদ্রাসা হয়ে গেছে, নতুন করে বলার কিছু নেই। অথচ এরা কিন্তু দাবি করে আধুনিক। এরা কিন্তু দুর্নীতি কোনো দিকে কম যায় না। এরা কিন্তু অকাম কোকাম ড্রাগ। এই বাংলাদেশ 1 লক্ষ কোটি টাকার ইয়াবা খায়, এই বাংলাদেশ। আবার একটা দেখলাম খালেদ মহিউদ্দিনের সাথে, জামাতের নেতার সাথে, শুধু সুদের ব্যাপারে যে জিনিসকে সুদখোর বলে, জামাতের নেতা খেপে গেছে। কারণ চোরে মাসুদ ভাই, তারা যখন ইসলামী ব্যাংক বানাইছে, যদি এটাকে সুদ বলে তাহলে তো এটা ধরা খায় যায়। চিন্তা করে দেখেন, মানে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ইউনুস আর মৌলবাদী জামাতের নেতা আমি দেখেন, এক পুঁজিবাদ আর মৌলবাদ, এরা কিন্তু ওঝা এবং সাপ, একে অপরের পরিপূরক। ওঝা না থাকলে সাপ না খায় মরবে, সাপ না থাকলে ওঝা না খায় মরবে। তাই এরা মিলকে জুলকে মাঝে মাঝে একটু ফুসফাস করে আবার মিল হয়ে যায়। লেবাননে মারা গেল হিজবুল্লাহ নেতা। আমি বারবার বলি যে শেখ হাসিনা যদি ক্ষমতায় না থাকতো, দেখতেন বাংলাদেশে প্রতিদিন মিছিল হইতো, সারা বাংলাদেশে মিছিল হইতো হিজবুল্লাহ নেতার পক্ষে। এখন কোনো মিছিল নেই বাংলাদেশে। মনে হয় এখন লেবাননে আর গাজাতে কিছু করতেছে না। হাসলাম কেন জানেন? কয়েকজন বলছে একেবারে যদি আপনি হাসি শূন্য হয়ে যান তাহলে আপনার ভিডিও আমরা দেখবো না, 2-4 জন এরকম লিখেছে, তাই একটু হাসলাম আর কি। আরও বলি আপনাদের, হিপোক্রেসি করে, ভণ্ডামি করে, প্রতারণা করে সাময়িক জিতে যাবে, স্থায়ীভাবে আপনি জিততে পারবেন না। 5 তারিখে যা ঘটছে বাংলাদেশে, টোটাল একটা প্রতারণা অলরেডি শুরু হয়ে গেছে। অলরেডি সমন্বয়কদের সাথে, শিবিরের সাথে ছাত্রদল এবং বিকাশ নুরা লেগে যাবে, নিশ্চিত থাকেন আপনি। লেগে গেছে, ভিতরে তারা ফুসতেছে, যখন তখন লেগে যাবে। ছাত্রদলের কয়েকজনের সাথে আজকে আমার কথা হয়েছে, আমি হাসলাম। তাদের যে লিডার এই কথা বলছে, এরা বিশ্বাসই করে না। মানে কীরকম ছাত্রদলের মানুষকে, ছাত্রদলের মগজ ধোলাই করেছে শিবির, ছাত্রদলের সভাপতি যেই কথা বলছে তারা বিশ্বাস করে না, তারা জানেই না। শিবিরের সেক্রেটারিও বলছে না, সে কি বলছে জানেন? যাতে শিবিরের কোনো প্রতিক্রিয়া না জানায়, কারণ জানে এরা হাতির উপরে বসে আছে। মানে ছাত্রদল আগে ছিল ঘাপটি মেরে ছাত্রলীগের সাথে,
এরা দেখেন কীরকম ঘাপটি মেরে থাকে, পরগাছার মতো, জুকের মতো শরীরে লেগে থাকে, পরগাছার মতো থাকে, থেকে তাদের কাজ সমাধা করে। কিন্তু পরগাছা কোনোদিন গাছ হয় না। ছাত্র শিবির, জামাত ইসলাম পরগাছা ছিল, আছে, থাকবে, গাছ হবে না। এই তো বিএনপি, আমি তো আগেই বলেছি, আর আগে বলেছি আপনাদের, বিএনপি যেদিন মাথা এবং পাছার নিচ থেকে, শিবিরের, জামাতের মাথা ও পাছার নিচ থেকে হাতটা সরাই নেবে জামাত, সেদিন শিবির সেদিন এতিম হয়ে যাবে বাংলাদেশে। তারা একাই পালায় যাবে, তাদের দাবড়াইতে হবে না, তাদের দাবড়াইতে হবে না, তাদের কিছুই করতে হবে না, এমনি পালায় যাবে। এবং সেই দিন শীঘ্রই আসতেছে। অনেকে হয়তো ভাববেন এটা কী করেছেন। জি, ক্ষমতার ব্যাপারে কেউ কাউকে ছাড় দেয় না, দিবে না বিএনপি। 18 মাস বহুত সময়। আর বলে দেই, এই যে 18 মাসের কথা বলে, 2 মাসের কথা বলে আসলো তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, আসলে এটা ছাড়বে না। এইভাবে আস্তে আস্তে তারা 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর চেষ্টা করবে যত দীর্ঘায়িত করা যায়। আর বাংলাদেশের যত দুর্ঘটনা ঘটতেছে এটা সরকার নিজেই ঘটাইতেছে, পরিকল্পিতভাবে এগুলো ঘটাচ্ছে। কেন ঘটাচ্ছে? যাতে তাকে মানুষ পছন্দ করে যে এই সরকারই থাক। এরা খেলতেছে, এরা জানে যে এই পতনটা ঘটলেই, এই আর্মি না থাকলে পাবলিক শেখ হাসিনাকে তো পালায় যাওয়ার সুযোগ দিচ্ছে, অন্তত এরা পালায় যেতে পারবে না। পাবলিক এদের, আমি ওই যে বারবার আমাদের জামালপুরের ভাষায় বলি, এদেরকে বাসডলা দিবে না, ওই সময়ই থাকবে না, এদের পেটে পাড়া দিয়ে গু বাইর করে ফেলবে। এই সকল উপদেষ্টা, তথাকথিত উপদেষ্টা নামের অপদেষ্টা, ঠিক আছে, ইনুস তো পালায় চলে যেতে পারে কোনো কারণে, আমেরিকা নিয়ে যেতে পারে, আবার ধরাও খেয়ে যেতে পারে সাদ্দামের মতো। ধরা খেয়ে গেলে কিন্তু কারো পেট বাসডলা দিবে না পাবলিক, একের পাড়া দিয়ে গু বাইর করবে সবগুলোর। আর যারা উপদেষ্টা আছে, এই যারা সমন্বয়ক, এগুলো তো ছেড়ে দেমাকে দেওয়াছি, পালায় যায় সারতে পারবে না, কোথায় পালাবে? এরা তো দাঁড় কিনা, এরা তো চান্দা মাছ, ছোটো ছোটো দাঁড় কিনা মাছ। এরা কোথায় যাবে? পাবলিক তো এদের, কৃষক শ্রমিকেরা এদের পেটাবে। এই যে শ্রমিকদের আপনি হত্যা করলেন, রাইটস আপনাকে কে দিল? আপনারা জনগণের সরকার, স্বাধীনতা দিয়েছেন, গুলি করলেন কেন? ধরে নিয়ে যাচ্ছেন কেন? কোথায় নিয়ে যাচ্ছেন তাদের? নয় আয়না ঘর নাকি বায়না ঘর বানায় রাখছেন? আমি বাংলাদেশের জনগণের কাছে অনুরোধ করব, আপনারা সচেতন হন। আমি বলি নাই যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন, এটা আমি কিন্তু বলি নাই। কোনোবার বলছি আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন, আমার কোনো অ্যাক্ট, আমি বলছি এটা হতে পারে, এটাও হতে পারে, আমি বলি নাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন। কিন্তু আপনাদের বলে দেয়, এই সরকারের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, তা না হলে আপনার দেশ, আপনার দেশের মানচিত্র, আপনার দেশের সম্পদ, আপনার সন্তান, আপনার পরিবার নিরাপদ না। এই সরকারকে দীর্ঘায়িত করতে দিয়েন না, সর্বনাশ হয়ে যাবে দেশের সর্বনাশ। গণতন্ত্র তো 12টা বাজবেই, সেটা তো আলাদা কথা, দেশের সর্বনাশ হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ইনিস হটাও, বাংলাদেশ বাঁচাও। এনজিও গ্রাম সরকার হটাও, বাংলাদেশ বাঁচাও। এনজিও গ্রাম সরকার ইনুস ও তার ফরিয়াদের বাঁচাও, বাংলাদেশ বাঁচাও। পেন্টাগনের দালাল ইনুসকে হটাও, বাংলাদেশ বাঁচাও। ক্ষমতায় নির্বাচন যত দ্রুত দেওয়া সম্ভব, দ্রুত নির্বাচন না হয় দেশে কিন্তু বিরাট গৃহযুদ্ধের সম্ভাবনা আছে। মনে করেন না আমি বলছি আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ তো নাই মাঠে, দেশে এমনি গৃহযুদ্ধের সম্ভাবনা আছে। আর ভারতের সাথে যে ঝামেলাটা আমাদের হচ্ছে, বাংলাদেশ চুলকিয়ে ঘা বানাচ্ছে, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। বাংলাদেশ কিন্তু দুর্ভিক্ষ লেগে যাবে। আমি আগেই বলেছিলাম, আমার ব্যক্তিগত যাদের পরিচয় তাদের বলেছিলাম যে বাংলাদেশের জুন জুলাই মাসে দুর্ভিক্ষ হবে, মানে তখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, তাও হবে বলছিলাম। আশা করি আমার লাইভে আমার সেই পরিচিত লোকগুলো আছেন, তাদের ইনবক্সেও আমি লিখছি, রাইট, এবং ফোন করে বলেছি যে ঘরে শুকনো খাবার অন্তত 2-3 মাসে খাবার সংগ্রহ রাখবেন, বলছিলাম কি না? সেটা কিন্তু আওয়ামী লীগ থাকতেই হবে, তাই বলেছিলাম আমি। আওয়ামী লীগ তখন তো জানতো না কেউ আগস্ট মাসে আওয়ামী লীগ থাকবে না। আমি বলছিলাম যে জুলাই মাসের বছরের মাঝামাঝি সময় দেশে বহু ঝামেলা হবে। আমি বলি না যে সরকার পতনে করবে, আমি বলছি যে দেশে একটা দুর্ভিক্ষের সম্ভাবনা আছে, দেশে অর্থনৈতিক সমস্যা হবে, খাদ্যের সমস্যা হবে। এই আন্দোলনের কারণে সেটাতে পিছিয়ে গেছে, সম্ভাবনাটা আপনি দূর করে দিতে পারেন না। এটা কিন্তু ধীরে ধীরে দেশটা ওইদিকে যাচ্ছে, আপনারা কি খেয়াল করছেন? ভারত ভিসা বন্ধ করে দিয়েছে। তারপরে ভারত যদি কোনো কারণে রপ্তানি বন্ধ করে দেয়, না খেয়ে মারা যাবে আমাদের দেশের মানুষ। আপনি টাকা থাকবে, আপনি জিনিস পাবেন না। ওই কানাডা থেকে আপনার খাদ্য আসবে না, আমেরিকা থেকে আপনার খাদ্য আসবে না,
আপনি দান দিয়ে কোনোদিন বাঁচতে পারবেন না। আর দেখেন রংপুরে বন্যার উপক্রম, বন্যার পানি আসতেছে নাকি ধেয়ে, তিস্তার ব্যারেজ খুলে গেট খুলে দিয়েছে ইত্যাদি ইত্যাদি। এই টাউটেরা বলতেছে, এই যে এই টিএসসির টাউটগুলো বলতেছে, সমন্বয়ক নামের টাউট বলছে তারা সেগুলো উত্তরবঙ্গে খরচ করবে। তো উত্তরবঙ্গে যেগুলো বাবা সেগুলো কোথায় খরচ করবা? অ্যাডভান্স নিয়ে রাখছো, এগুলো বদামি বাদ দাও, বহুত বদামি বহুত। একদিকে বলবে ভারত বন্যা দিচ্ছে, ভিতরে ভিতরে খুশি। কারা খুশি জানেন? মৌলবীরা টাকা তুলবে আর খাবে, অর্ধেক দিবে অর্ধেক মেরে দিবে। আর সমন্বয়ক যারা, এরা তো 10 ভাগের 9 ভাগই মেরে দিবে। এরা কিন্তু মনে মনে খুশি, যতই প্রাকৃতিক দুর্যোগ হোক এরা মনে মনে খুশি যে এমনি ভারতকে গালি দিবে, আবার দেখবেন যে যত আয় রোজগার হবে মনে মনে কিন্তু খুশি, একটুও খুশি না। 100 কোটি টাকা উঠছে, কয় কোটি টাকা খরচ করছে? 11 কোটি টাকা উঠছে, কয় কোটি টাকা খরচ করছে? কয় এখন উত্তরবঙ্গে খরচ করবে। ত্রাণ কোনোদিন কেউ অ্যাডভান্স দেয় যে তুমি আগামী বছর ত্রাণ দিবে? ওগুলো ভণ্ড কথাকার। এনজিওগ্রাম সরকার, আবারও বলি, এটা একটা প্রতারণার সরকার। এটা মানুষের সাথে 5 তারিখে প্রতারণা করা হয়েছে, এটা ফলাফল ভালো হবে না। আসুন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করি। গণতন্ত্রের কথা বলে আসছেন, গণতন্ত্র চান। আগে কথায় কথায় বলছে ভোট ছাড়া আবার গণতন্ত্র কি, এখন ভোটের নামই নেই। এই লোকগুলোই বলেছে, এই লোকগুলো চিৎকার করে বলেছে গণতন্ত্র, ভোটবিহীন সরকার, ভোট ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। আগে ভোট দরকার, ভাতের আলাপ পরে উন্নয়ন করলে বলছে উন্নয়ন লাগবে না, উন্নয়নের দরকার নাই। তো এখন আমাদের সংস্কারের এত খোঁজা কেন? ভোটের কথা আগে বলো। আর তার সংস্কার করার অধিকার তাকে কে দিল? ইউনুসকে। কে দিয়েছে ইউনুসকে রাষ্ট্র সংস্কার করা? রাষ্ট্র কি তার বাবার একার নাকি ইউনুসের? যার কোনো পাসপোর্ট নাই, যার জাতীয় পরিচয়পত্র নাই, বদমাইশি করার জায়গা হবে না, 2 দেশের নাগরিক, একবার 3 দেশের নাগরিক। সে আসছে আমাদের বাংলাদেশের আমেরিকান দালাল, আসছে আমাদের ক্ষমতা নিতে। জানি এগুলো বললে কোনোদিন আর আমেরিকার ভিসা পাবো না, ঠিক আছে? কারণ আমাদের দেশের আবার নেতাদের তো মন্ত্রিত্বর চাইতে, এমপিত্বর চাইতে আমেরিকার পাসপোর্টের দাম বেশি। যাই হোক, আপনারা সচেতন হন। টাউটবাফরাতে যে যেখানে পাবেন লেখা গণতন্ত্র, ওটা আপনার দিতে হবে না। পাবলিক, কৃষক, শ্রমিক, এদেরকে আমি বললাম তো, এদের পেটে পাড়াতে গুবের করে উঠবে। ইয়াস, ইউনুস হটাও, দেশ বাঁচাও। ঠিকই বলছেন, ইউনুস হটাও, দেশ বাঁচাও। যে মানুষ তাতে মনে হয় ওরা মানুষ নয়, করবেন। এরা তো মারবেই, পিটাবেই। এরা আসছে কি, এদের উদ্দেশ্য আলাদা, এদের উদ্দেশ্য দেশপ্রেম নয়। এরা দেখেন কেউ মুক্তিযুদ্ধের কথা, সবচেয়ে খারাপ লেগেছে আমার, এবং অবাক হয়ে গেছি, আমার দুঃসাহস, আমি আশ্চর্য হয়ে গেছি এদের কত বড় দুঃসাহস। 71 হলের নাম দিয়েছে 24। কত বড় ফাজিল, বেয়াদব এবং মুক্তিযুদ্ধ বিরোধী হলে এটা সম্ভব? 71 শব্দ তাদের কাছে পছন্দ না, 24। মানে বাপের নাম বাদ দিয়ে, নাতির নাম, বাপ দাদার নাম নয়, চান মনে লাগবে ভাই। 71 বাদ দিয়ে বাংলাদেশ কোনো অস্তিত্ব আছে রে পাগল? আবার এরা নাকি মেধাবী ছাত্র, এই জন্য এমনিদের মেধাবী বলি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি নাকি কোথায় যেন হলের নাম ছিল 71 হল, সেটাকে 24 করছে। কত বড় এরা হারামি! এই যে প্রাইম মিনিস্টার বলছিলেন যে রাজাকারের বাচ্চা, আসলেই তো রাজাকারের বাচ্চা। রাজাকারের বাচ্চা না হলে 71 নামটাকে কেউ কাটে? তো শেখ মুজিবের উপরে রাগ, তাই ভাস্কর্যের পেশাব করো, ভাস্কর্য ভাঙো। বিস্ময়কর ব্যাপার, একটা সুশৃঙ্খল বাহিনী বাংলাদেশে নেই, তারা ভাঙতেছে কেন বাবা? সেনাবাহিনী কেন ওটা ভাঙবে? সেনাবাহিনী কেন ওটা ভাঙবে? ভাস্কর্য সেনাবাহিনী কেন ভাঙলো? কি কারণে? সেনাবাহিনী তো ওটা ভাঙতে পারে না। পাবলিক ভাঙতেছে, ভাঙুক, ভাঙুক পাবলিক। আপনারা কেন গেলেন? নাকি আপনারাও সেই জনগণের মতোই ভিতরে ভিতরে ভাস্কর্যকে মনে করেন যে এটা বিরাট পাপ? আসলেই তো তাই, মনের ভিতর তো ওইটাই। একটা দেশকে কত নিম্ন পর্যায়ে নিয়ে গেছে মানুষের মস্তিষ্ককে। তা আপনি এত রাগ, শেখ হাসিনার উপরে রাগ সইরা স্যার 71 শব্দ পরিবর্তন করলো কেন এই ছাত্ররা, এই মেধাবীরা? কারণ ভেতরে লালন করে পাকিস্তান প্রেম, ভেতরে লালন করে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী চেতনা ভেতরে লালন করে তারা, তার জন্য 71 শব্দ কি করছে। আজকে দেখেন বাংলাদেশ থেকে আরেকজন আজকে লিখছে যে হিন্দুদের ই করতে হবে, কি হিন্দুদের মূর্তি পূজার রং করা যাবে না। বিরাট পরিবেশবাদী হয়ে গেছে। হিন্দুদের মূর্তি পূজা কেমন হবে, তাদের নিমন্ত্রণপত্র কেমন হবে, তাদের ব্যানার কেমন হবে, ফেস্টুন কেমন হবে, এগুলো বলে দেয় বাংলাদেশের মুসলমান এই মৌলবীরা।
আবার আরেক দল বলে বাংলাদেশ ছাড়ো। বুঝতে পারছেন তারা খারাপ। আবার মামুনুল হক বলে আপনারা যত ইচ্ছা তত মূর্তি বানান। এই হেফাজতের উপদেষ্টা, হেফাজতের সাবেক আমির উপদেষ্টা কি আফম বাহাউদ্দিন না মহিউদ্দিন না কয়উদ্দিন, সে বলে যে মাদ্রাসা ছাত্ররা পাহারা দেবে। কত ভণ্ড এরা। আবার আরেক মৌলানা বলে মেদানি না পেদানি না সেদানি কি নাম একটা, ওইগুলো মেদানি, সে আবার বলে আমরা কি মূর্তি পুজো পাহারা দেওয়ার জন্যে ইমান এনেছি? ইমান এনেছে তোমার মতো মৌলবীরে দান খরচ করে ঘেটি মোটা করার জন্য, পেট মোটা করার জন্য, পাশার গোস্ত মোটা করার জন্য। এই জন্য ইমান এনেছে বাংলাদেশের মানুষ। হওয়ার কথা ছিল মাদানি পেদানি সেদানি, এরা হওয়ার কথা ছিল সার্কাসের ক্লাউন। এরা হয়ে গেছে জাতীয় বক্তা, এরা হয়ে গেছে বাংলাদেশের ওয়াইজিন, এরা আদর্শ। কত এই দেশটা কোথায় চলে গেছে? বাংলাদেশের সিলেবাস কী হবে মৌলবীরা নির্ধারণ করবে। নারীরা কী পোশাক পরবে মৌলবী নির্ধারণ করবে। আমি দাঁড়িয়ে রাখবো কি রাখবো না, কী পোশাক পরবো মৌলবী নির্ধারণ করবে। এরা মৌলবী, দেশটা কি মৌলবী? দেশে কোনো সংবিধান নাই। এই দেশটা এখন চলতেছে, বাংলাদেশ এখন মোল্লার, আগে শুনতাম পাকিস্তান মোল্লা আর মিলিটারির হাতে, এখন দেখি আমাদের বাংলাদেশ চলে গেছে মোল্লা আর মিলিটারির হাতে। আমরা জানি না এর ভবিষ্যৎ কি, আমরা জানি না। তবে এখনো সময় আছে, আপনারা সচেতন হন, ইউনূস হটান, দেশ বাঁচান।